এই পৃথিবীতে এমন অনেক ঘটনা ঘটে যার বৈজ্ঞানিক যুক্তি দিয়ে ব্যাখ্যা করা সত্যি খুব মুশকিল। আমাদের আজকের গল্পটি তেমনই একটি রোমহর্ষক অ্যাডভেঞ্চারের গল্প, যার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই। গল্পের নাম হিস, লেখক সৌরভ নস্কর। গল্পের সূত্রধার এবং তন্ময়, বিনয়, রাজীব ও ছোট কাকার চরিত্রে সৌরভ, নীলাক্ষীর চরিত্রে আরাধনা। শুরু হচ্ছে হিস। ছোট থেকেই অ্যাডভেঞ্চার ও শিকারের কাহিনী পড়ার শখ ছিল তন্ময়ের। তবে শখ না বলে এটাকে পাগলামি বলাই ভালো। স্কুলের ব্যাগে তার অঙ্ক, ইতিহাস, বিজ্ঞান বই থাকুক বা না থাকুক, দু একটা অ্যাডভেঞ্চার বা শিকার কাহিনী থাকতোই থাকতো। ক্লাস ফাঁকি দিয়ে ঘন্টার পর ঘন্টা সে লাইব্রেরিতে বসে থাকতো এই সব বই পড়ার জন্য। তাকে যদি একটি ঘরে সারাদিন বন্দি করে এই সব গল্পের বই দিয়ে দেওয়া হয়, তাহলে সে সারাদিন না খেয়েও দিব্যি কাটিয়ে দিতে পারবে। এইভাবে একে একে সে জিম করবেটের লেখা দ্য ম্যান ইটিং লেপার্ড, ম্যান ইটার্স অফ কুমায়ুন, আর্নেস্ট হেমিংওয়ের লেখা গ্রিন হিলস অফ আফ্রিকা, পিটার ক্যাপস্টিকের লেখা ডেথ ইন দ্য লং গ্রাস, হারমান মেলভিলের লেখা মবি ডিক বইগুলি আত্মস্থ করে ফেলেছিল। তার এহেন গল্প পড়ার ধুম দেখে মায়ের হাতে বেশ কয়েকবার মারও খেয়েছে। স্কুলে ক্লাস চলাকালীন লুকিয়ে লুকিয়ে গল্প বই পড়ার জন্য কতবার শিক্ষকের কাছে বকুনি খেয়েছে, কিন্তু কিছুতেই কিছু কাজ হয়নি। এই তন্ময় উচ্চ মাধ্যমিক পাশ করার পর তার প্রিয় বিষয় ভূগোলে অনার্স নিয়ে কলেজে ভর্তি হলো। কলেজে পড়ার চাপে তার আর শিকার, অ্যাডভেঞ্চার বা ভ্রমণ কাহিনী পড়া হয়ে ওঠে না। তবে ভারত ও পৃথিবীর মানচিত্র খুলে দু চোখ ভরে সে খুঁটিয়ে খুঁটিয়ে দেখত আর পেন দিয়ে পাহাড় ও জঙ্গলের জায়গাগুলো মার্ক করে রাখত। তার স্বপ্ন ছিল সে ভারত তথা পৃথিবীর সমস্ত জঙ্গল, পাহাড় পায়ে হেঁটে ঘুরবে, প্রকৃতির বন্যতায় নিজেকে মিশিয়ে দেবে। চাকরি করার স্বপ্ন সে কোনোদিনই দেখত না। কলেজের ফাইনাল বর্ষের পরীক্ষার পর তন্ময় ঠিক করল ইউনিভার্সিটিতে ভর্তির আগে যে কটা দিন হাতে সময় পাবে কোথাও বেরিয়ে আসবে। বাড়িতে কথাটা জানাতেই তার বাবা বললেন, তোর ছোট কাকা তো উড়িষ্যায় নতুন বিটবাবু হয়ে গেছে, তা সেখান থেকেই না হয় ঘুরে আয়, দেখে আয় উড়িষ্যার জঙ্গল। জঙ্গলের কথা শুনে তন্ময় মনে হলো এটা তার স্বপ্ন পূরণের প্রথম পদক্ষেপ হতে চলেছে। কিন্তু এই স্বপ্নই যে তার কাছে সারা জীবনের দুঃস্বপ্ন হতে যাচ্ছে তা সে কল্পনাও করতে পারল না। মা প্রথমে রাজি না হলেও বুঝিয়ে রাজি করালো তন্ময়। দুই বন্ধু রাজীব ও বিনয়কে প্রস্তাবটা দিতেই তারা এক কথায় রাজি। ছোট কাকাকে ফোনে জানিয়ে হাওড়া থেকে ভুবনেশ্বর এক্সপ্রেস ধরে রওনা দিল তিন বন্ধু। ভুবনেশ্বর পৌঁছে দেখল ছোট কাকা তার গাড়ি নিয়ে আগেই স্টেশনে চলে এসেছে। প্ল্যাটফর্ম চত্বরে হালকা করে টিফিন সেরে তারা রওনা দিল ছোট কাকার বাংলোর উদ্দেশ্যে। শহরের কোলাহল ছাড়িয়ে গাড়ি প্রবেশ করলো জঙ্গলের মধ্যে। জঙ্গলের বুক চিরে একটি সুন্দর রাস্তা চলে গেছে। সেখানে জঙ্গলটা খুব একটা গভীর নয়। কিছু শাল, পিয়াশাল, সেগুন গাছ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, আর তাদের মাঝে মাঝে গুল্ম জাতীয় গাছের ঝোপঝাড়। দূরে ছোট ছোট পাহাড়ের চূড়া দেখা যাচ্ছে গাছের ফাঁক দিয়ে। তিন বন্ধু উৎসুকভাবে জানালা দিয়ে তাকিয়ে রইল জঙ্গলের দিকে। তবে কয়েকটা বনমোরগ, দু চারটে খরগোশ আর কিছু জঙ্গলি ছাগলের দল ছাড়া কিছুই দেখতে পেল না। আচ্ছা ছোটকা, এই জঙ্গলে কি কি প্রাণী আছে? প্রশ্ন করল বিনয়। তোরা যা যা দেখতে চাস সব দেখতে পাবি এই জঙ্গলে।
বাঘ, ভাল্লুক, হাতি, মেছো বিড়াল, উড়ন্ত কাঠবিড়ালি, সজারু সব দেখতে পাবে। পাশ থেকে তন্ময় বলল, আর সাপ? ছোট কাকা চুপ করে রইলেন। রাজীব বলল, হ্যাঁ রে তন্ময়, তুই সব ছেড়ে সাপ নিয়ে পড়লি কেন? গাড়ির মধ্যে সবাই হো হো করে হেসে উঠল। আরও বেশ কিছু দূর যাবার পর জঙ্গলের গভীরতা বাড়ল। কিছু নাম না জানা পাখির কিচিরমিচির ডাক শোনা যাচ্ছে, তবে তাদের একটিকেও চোখে দেখা যাচ্ছে না। হঠাৎ করে ছোট কাকা গাড়ি থামিয়ে দিল আর সবাইকে চুপ করে থাকতে বলল। তারা দেখল জঙ্গলের নিস্তব্ধতাকে ভেঙে খান খান করে একদল বুনো হাতির দল জঙ্গলের শুকনো পাতা মারিয়ে ডাক ছাড়তে ছাড়তে রাস্তা পার করছে। এই রকম বন্য পরিবেশে চোখের সামনে একদল বুনো হাতিকে রাস্তা পার করতে দেখে তিন বন্ধুর যেন এখানে আসা সার্থক বলে মনে হলো। তন্ময় অস্ফুটে বলে উঠল, অপূর্ব। ছোট কাকার বাংলোতে পৌঁছতে দুপুর 12টা বেজে গেল। বাংলোতে ঢুকতেই সুন্দর সুন্দর রান্নার গন্ধ নাকে এলো তাদের, যা তাদের ক্ষুধার্ত পেটের খিদেটাকে দ্বিগুণ বাড়িয়ে দিল। ছোট কাকা বলল, যা, তোরা সব স্নান সেরে নে, খাবার সব রেডি। খাবার টেবিলে বসে তারা দেখল ছোট কাকা তাদের জন্য এলাহি খাবারের আয়োজন করেছে। ভাত, ডাল, পোস্ত, পকোড়া, মুরগির মাংস, চাটনি ইত্যাদি। তা ছোটকা, এসব কি রেস্টুরেন্ট থেকে আনিয়েছো? প্রশ্ন করল তন্ময়। ছোটকা বলল, না রে, এখানে আর রেস্টুরেন্ট কোথায় পাবো? এ সবই বানিয়েছে ওই নীলাক্ষী, আমার নতুন কাজের লোক। আর এই মাংসটা দেখছিস, এটা বন মুরগির মাংস, নীলাক্ষী ধরে এনে রান্না করেছে। এতক্ষণে সবার নজরে পড়ল একটি মহিলা মুখ থেকে নাক পর্যন্ত কাপড়ে ঢেকে রান্নাঘরের দরজার সামনে দাঁড়িয়ে আছে। খেতে খেতে দেওয়ালে কিছু একটা দেখে ভয়ে খাওয়া বন্ধ হয়ে গেল বিনয়ের। ছোট কাকা তার ভাবগতিক দেখে হেসে বলল, ওটা তো একটা অজগরের চামড়া রে, আমারই শিকার করা। সে এক কাণ্ড, বুঝলি? একদিন জঙ্গলে টহল দিয়ে বাড়ি এসে কোথাও আমার পোষা কুকুরটাকে খুঁজে পাচ্ছিলাম না। এদিক সেদিক খুঁজতে খুঁজতে দেখি রান্নাঘরের ভিতর আমার কুকুরটাকে অর্ধেক গিলে বসে আছে এক প্রকাণ্ড অজগর। দেখা মাত্রই আমার হাতে রাইফেল দিয়ে পর পর 3টে গুলি করি সাপটাকে, তবে কুকুরটাকে আর বাঁচাতে পারিনি। এই তো 4-5 দিন আগের ঘটনা। কাকার মুখে এই ভয়ানক ঘটনা শুনে ভয়ে গলা শুকিয়ে গেল ওদের। তার ওপর বিনয়ের আবার সাপের প্রতি তীব্র একটা ভয় রয়েছে। এত ভয় ওর বাঘের প্রতিও নেই। তোরা খেয়ে নে, তারপর আমার রাইফেলটা দেখাবো তোদের, বললেন ছোট কাকা। বিকালে নীলাক্ষীকে ছুটি দিয়ে তন্ময়দের সঙ্গে এনে জঙ্গলে বেরোলেন ছোট কাকা বীরেন চৌধুরী। হাতে তার রাইফেল আর কোমরে একটা ছোরা। জঙ্গলে ডিউটি করতে গেলে নিজের আত্মরক্ষার জন্য এগুলো রাখতেই হয়। জন্তু জানোয়ার তো বটেই, এমনকি মানুষ, বিশেষ করে চোরা শিকারীদের আক্রমণের ভয় থাকে। এই প্রথম এত গভীর জঙ্গলে পা পড়ল তন্ময়। তার মনটা এক ভয় মিশ্রিত আনন্দে ভরে উঠল। ছোট কাকা বললেন, এই জঙ্গলে হাঁটতে গেলে উপরে নিচে সজাগ দৃষ্টি রেখে পথ চলতে হয়। বিপদ যে কোনো সময় যে কোনো দিক থেকে আসতে পারে। গাছের উপর থেকে হয়তো কোনো লেপার্ড আমাদের উপর তীক্ষ্ণ দৃষ্টি রেখেছে, সুযোগ পেলেই ঝাঁপিয়ে পড়বে। কোনো সাপ হয়তো রাস্তার ধারে ফনা তুলে বসে আছে। 3 বন্ধুর হাঁটার গতি কমে এলো। তাদের অবস্থা দেখে বীরেনবাবু হেসে বললেন, আরে তোরা তো ভয় পেয়ে গেলি দেখছি। তোদেরই তখন বয়স অ্যাডভেঞ্চারের, তোদেরই তো বয়স দুর্গম পথে পাড়ি দেওয়া। আর তন্ময়,
তুই তো অত শিকার আর অ্যাডভেঞ্চারের গল্প পড়েছিস, তোর তো এই ভয় সাজে না। তোকে তো আমি সাহসী আর দুরন্ত বলেই জানতাম রে। না ছোটকা, আমি তোমার কথা শুনে ভয় পাইনি, আমি ওইটা দেখে ভয়ে দাঁড়ালাম। তার আঙুলের দিক লক্ষ্য করে সবাই তাকিয়ে দেখল প্রায় হাত 10 দূরে এক প্রকাণ্ড সাপের খোলস। বীরেনবাবু কাছে গিয়ে দেখে বলল, কোনো অজগর সাপ সদ্য খোলস ত্যাগ করে এই পথ দিয়েই গেছে, খুব বেশিক্ষণ হয়নি বুঝলি। আমাদের এখানে থাকা এখন ঠিক হবে না, বিকেলও গড়িয়ে এলো, চল আমরা এখন ফিরে যাই বাংলোতে, কাল সকাল সকাল বেরোবো আবার। এই বলে 3 বন্ধুকে নিয়ে বাংলায় ফিরে এলেন ছোট কাকা। পরের দিন সকালে 3 জনের মধ্যে সবার আগে ঘুম ভাঙল তন্ময়ের। ঘুম থেকে উঠে দেখল নীলাক্ষী দাঁড়িয়ে রয়েছে সেই দেয়ালে আটকানো অজগরের চামড়াটার কাছে, এক দৃষ্টিতে চেয়ে আছে সেটির দিকে। তন্ময় বলল, তুমি কি করছো ওটার কাছে? আজ্ঞে বাবু, কিছু না, এই সাপটাকে দেখছিলুম। কত বড়ই না সাপ ছিল এটা, এক সময় হয়তো এই জঙ্গলে রাজত্ব করত। তা বাবু, তোমরা এখান থেকে কবে যাবে? কাজের লোকের মুখে এমন অস্বাভাবিক প্রশ্ন শুনে কিছুটা চটে গেল তন্ময়। সে বলল, কেন বলো তো? আমরা কবে যাব জেনে তোমার কি লাভ? আমরা এখন কদিন থাকবো এখানে। আচ্ছা বাবু, ভুল হয়ে গেছে, ক্ষমা করো। বাবুকে যেন বলো না এ কথা। ঠিক আছে, বলবো না, তবে কালকের রান্নাটা কিন্তু ভারী সুন্দর করেছিলে। ধন্যবাদ বাবু। এই বলে ঘরের কাজ করতে লাগলো নীলাক্ষী। তন্ময় দেখল তার ছোট কাকা বাগানে কি যেন ছড়াচ্ছে। এ কি ছোটকা, এটা কি করছো? জিজ্ঞেস করলো তন্ময়। এটা কার্বলিক অ্যাসিড রে, কাল ছড়িয়েছিলাম কিন্তু রাতে বৃষ্টিতে সব ধুয়ে গেছে, তাই আজ আবার ছড়াচ্ছি। সাপের উপদ্রবটা বেড়েছে দেখছি। সকালে ব্রেকফাস্ট সেরে তারা সবাই বেরিয়ে পড়ল জঙ্গল ঘুরতে। বৃষ্টি ভেজা জঙ্গলের রূপ যে কতটা সুন্দর হয় তা এতদিন বইয়ে পড়ে এসেছে তন্ময়, আজ তা সচক্ষে দেখছে। বৃষ্টি ভেজা গাছের পাতায় সূর্যের আলো পড়ে প্রতিফলিত হচ্ছে। ঘুম ভাঙা পাখির দল সপরিবারে কিচিরমিচির ধ্বনি তুলে মুখরিত করছে গোটা জঙ্গলটাকে। কিছু হরিণ শাবক কচি ঘাস চিবোচ্ছে আর তিরিং বিরিং করে লাফিয়ে লাফিয়ে খেলছে। গাছের ডালে ডালে রং বেরঙের অর্কিড সুসজ্জিত হয়ে আছে, আর তাতে কত রং বেরঙের প্রজাপতি এসে বসছে। তন্ময় এইসব দেখছে আর তার চোখকে সার্থক করছে। প্রথম বিপদটা ঘটল ঠিক 3 দিন পর। বীরেনবাবুর বাড়ির পাশেই একটি ছোট্ট ডোবা আছে। মানুষের উপদ্রব কম বলেই সেই ডোবাটা মাছে জলে। 3 বন্ধুর মধ্যে রাজীবের ছিল খুব মাছ ধরার শখ। সেই দিন সকালেই রাজীব বীরেনবাবুকে জানায় সে আজ মাছ ধরতে যাবে ওই ডোবাটায়। বীরেনবাবু সাবধান করে বললেন, একা যাস না, কাউকে সঙ্গে করে নিয়ে যাস। দুপুরে খাওয়ার পর সবাই ভাত ঘুমে ঢলে পড়ল। মাছ ধরতে যাবার কথাটা কারোর মাথাতেই রইল না। রাজীব কিন্তু ঠিক করলো যে আজ মাছ ধরবেই, তাই সে একাই ছিপ নিয়ে বেরিয়ে পড়ল। কিছুক্ষণ পরেই রাজীবের ভয়ানক আর্তনাদ কারোর কানে পৌঁছল না। বিকেলে রাজীবকে দেখতে না পেয়ে সবাই চিন্তিত হয়ে পড়ল। বীরেনবাবু জানালেন, তোদের বন্ধু নিশ্চয়ই মাছ ধরতে গেছে, ডোবার কাছে গেলে তাকে নিশ্চয়ই পাওয়া যাবে। সবাই মিলে ডোবার কাছে গিয়ে রাজীবকে কোথাও খুঁজে পেল না।
সবাই তার নাম ধরে চিৎকার করে ডাকতে লাগলো, কিন্তু রাজীবের সাড়া পাওয়া গেল না। হঠাৎ করে পুকুর পাড়ে এক জায়গায় চোখ গেল তন্ময়ের। দেখলো সেখানে রাজীবের এক পাটি জুতো পড়ে আছে, আর সেখান থেকে নরম মাটির উপর দিয়ে ভারী কিছু টেনে নিয়ে যাবার দাগ। বীরেনবাবু সে দৃশ্য দেখে রাজীবের সঙ্গে যে ঠিক কী ঘটেছে সেটা অনুমান করতে পারলেন। তিনি কাঁপা গলায় বললেন, প্রতিশোধ প্রতিশোধ নিচ্ছে ওর জড়ি, কিন্তু কিন্তু ওর শত্রু তো আমি। তন্ময় ও বিনয় এই কথাটার মানে বুঝল না, তাই তারা ছোট কাকাকে জিজ্ঞেস করলো, এসব কি বলছো তুমি ছোটকা? কার প্রতিশোধ? কার শত্রু তুমি? ছোটকা কিছু বলল না, শুধু বলল, তোরা আয় আমার পিছু পিছু, ভাগ্যে থাকলে রাজীবের দেহটা অন্তত পেতে পারি। রাইফেল তাক করে সতর্ক দৃষ্টিতে সামনে এগিয়ে চললেন বীরেনবাবু। পিছনে চলল তন্ময় ও বিনয়। নরম মাটিতে দাগ অনুসরণ করে চলতে লাগলো তারা। কিছু দূর যাবার পর রাজীবের আর এক পাটি জুতো খুঁজে পেল তারা। এরপর নরম মাটি শেষ হয়ে শক্ত মাটি পড়তেই সেই দাগও অদৃশ্য হয়ে গেল। তার মানে রাজীবকে খোঁজার শেষ আশাটুকুও শেষ হয়ে গেল। হতাশায় ভেঙে পড়লেন বীরেনবাবু। উড়িষ্যার জঙ্গলে কোনো এক ভয়ানক প্রাণীর প্রতিশোধ স্পৃহায় অদৃশ্য হয়ে গেল এক জলজ্যান্ত যুবকের দেহ। সারাদিন ব্যর্থ চেষ্টার পর তারা বাড়ি ফিরে এলো। তন্ময় নিজেকে ক্ষমা করতে পারল না। তার মনে হলো তারই ভ্রমণ পিপাসু মনের খিদে মেটাতে গিয়ে প্রাণ হারাতে হলো রাজীবকে। তার কথাতেই তো রাজীব আর বিনয় এসেছিল এখানে। বীরেনবাবু ঠিক করলেন ওদের দুই বন্ধুকে আর এখানে রাখা ঠিক হবে না, ওদেরকে বাড়ি পাঠিয়ে দেবেন। কিন্তু ট্রেনের টিকিট জোগাড় করতে পারলেন না। দুদিন কাজে এলো না নীলাক্ষী। তৃতীয় দিনের দিন এসে জানালো তার শরীর খারাপ ছিল, তাই আসতে পারেনি। বীরেনবাবু আজ কয়েকজন বনকর্মীকে সঙ্গে নিয়ে টহলে বেরোলেন। যাবার সময় নীলাক্ষীকে দায়িত্ব দিয়ে গেলেন সে যেন ছেলে দুটোর সর্বদা খেয়াল রাখে, তাদেরকে বাইরে বেরোতে যেন না দেয়। আর তন্ময় ও বিনয়কে একটা করে চাকু দিয়ে গেলেন সঙ্গে রাখার জন্য। বীরেনবাবু বেরিয়ে যেতেই দুই বন্ধুর সঙ্গে গল্প জমালো নীলাক্ষী। আচ্ছা, তুমি এমন করে নাক মুখ ঢেকে রাখো কেন সবসময়? জিজ্ঞেস করলো তন্ময়। আগে বাবু, আমাদের জাতে যাদের স্বামী মরে যায় তাদের মুখ দেখাতে নেই। ও আচ্ছা, এই ব্যাপার। তো তোমার স্বামী মরল কি করে? সে তোমাদের শুনে কাজ নেই বাবু। কথাটি বলার সময় তন্ময় লক্ষ্য করল নীলাক্ষীর চোখ দুটো নীল হয়ে জ্বলে উঠল, আর সেই চোখ দিয়ে যেন কত ক্রূরতা ও ক্ষোভের আগুন ঠিকরে বের হতে লাগলো। এমনই ভয়ানক সে দৃষ্টি। মানুষের এমন চোখ তন্ময় জীবনেও দেখেনি। তন্ময়ের গাটা শিউরে উঠল, কিন্তু সেটা বুঝতে দিল না। তারপর বলল, তোমার ছেলে মেয়ে নেই? হ্যাঁ, সব ছিল আমার, সব ছিল, কিন্তু এখন নেই, সবাই মারা গেছে। ওদের কি কোনো অসুখ করেছিল? জিজ্ঞেস করলো বিনয়। কোনো অসুখ টসুখ করেনি আমার বাচ্চাদের। একদিন খাবার জোগাড় করতে বেরিয়েছিলাম জঙ্গলে, ফিরে এসে দেখি কে বা কারা ওদেরকে পিটিয়ে মেরে ফেলেছে। বুঝলাম এ ওই চোরা শিকারীদের কাজ। আমরা দুই স্বামী স্ত্রীতে তেড়ে গিয়েছিলাম, ওরা ভয় পেয়ে পালিয়েছিল। কিন্তু চোরা শিকারীরা তো বনের পশুদের শিকার করে, তারা তোমার বাচ্চাদের কেন মারলো? জিজ্ঞেস করলো বিনয়। সে তো আমিও জানি নে বাবু, আমিও জানি নে। বিনা দোষে ওরা আমার বাচ্চাদের মেরেছিল। আমরা গরিব বলে কি আমাদের
বাঁচার কোনো অধিকার নেই বাবু, বলেন। তা তুমি থাকো কোথায়? প্রশ্ন করল তন্ময়। এই জঙ্গলের বাইরে একটা আদিবাসী গ্রাম আছে, আমি সেখানেই থাকি। তা বাবু, তোমাদের আর একজনকে তো দেখছি না, সেও কি ওই বাবুর সঙ্গে টহলে গেছে নাকি? জিজ্ঞেস করলো নীলাক্ষী। তন্ময় জানায় তাদের ওই বন্ধু আর নেই, সে হারিয়ে গেছে ওই জঙ্গলে। দুপুরবেলা খেতে বসে তন্ময় নীলাক্ষীকে জিজ্ঞেস করলো, কি হলো, তুমি আজ খাবে না? নীলাক্ষী জানায় তার বদ হজম হয়েছে, খিদে নেই। বিকেলে বেরিয়ে গেল নীলাক্ষী। যাবার সময় ওদেরকে ভালো করে সাবধান করে দিয়ে গেল, খালি হাতে বাইরে যেন না বেরোয়। সন্ধ্যাবেলা বীরেনবাবু ফিরে এলেন, চোখে মুখে এক রাস দুশ্চিন্তা ও ভয় নিয়ে। তন্ময় আর বিনয়কে ডেকে পকেট থেকে একটা হাতঘড়ি বের করে দেখিয়ে বললেন, দেখ তো এটা তোরা চিনিস কিনা। ঘড়িটা দেখে তারা একসাথে বলে উঠল, এটা তো রাজীবের ঘড়ি, তুমি পেলে কোথায় ছোটকা? বাড়ি ফেরার পথে জঙ্গলে রাস্তার উপর একটা পচা গলা দেহ থেকে ঘড়িটা পেলাম, তারপর বনকর্মীদের সাহায্যে সেই দেহটা মাটি চাপা দিয়ে আসছি। অথচ ওই পথে যাবার সময় দেহটাকে দেখতে পাইনি। বুঝলি তন্ময়, দেখে মনে হলো যেন কোনো সাপ শিকার হজম করতে না পেরে উগড়ে দিয়েছে। তন্ময়ের গাটা গুলিয়ে উঠল। সে জানে না সে রাজীবের বাড়ির লোককে কি জবাব দেবে। পরের দিন সকালে তন্ময়কে কোথাও খুঁজে পাওয়া গেল না, তার সঙ্গে বীরেনবাবুর রাইফেলটাও উধাও। প্রায় 2 ঘন্টা খোঁজাখুঁজির পর বিনয়কে নিয়ে বাড়ি ফিরে এলেন বীরেনবাবু। এসে দেখলেন তন্ময় বসে আছে। তন্ময়কে দেখিয়ে ধরে প্রাণ ফিরল বীরেনবাবুর। তিনি ধমক দিয়ে বললেন, কাউকে না বলে কোথায় চলে গিয়েছিলি হতচ্ছাড়া? তুই জানিস এই জঙ্গলের রাস্তা? যদি কোনো বিপদ হতো কি করতিস? সেই জন্যই তো তোমার রাইফেলটা নিয়ে গিয়েছিলাম ছোটকা, বলল তন্ময়। আচ্ছা ছোটকা, তুমি ইচ্ছাধারী সাপ, মায়াবিনী সাপ এসব বিশ্বাস করো? আচমকা এমন একটা প্রশ্ন করে বসল তন্ময়। ছোটকা জানালেন, না, একদমই না। সে তো শুধু মানুষের কল্পনা মাত্র। সেসব তো শুধু গল্প বই আর সিনেমাতে আমরা দেখতে পাই রে। বাস্তবে এসব আজগুবি গল্প ছাড়া আর কিছুই নয়। আমারও তাই মনে হয় জানো, কিন্তু কেন জানি না মনে হচ্ছে আমার এই বিশ্বাস শীঘ্রই ভাঙতে চলেছে, বলল তন্ময়। কি পাগলের মতো বকছিস তন্ময়? এ কি, তোর হাতে এটা কি? আগে তো দেখিনি, প্রশ্ন করলেন ছোট কাকা। সব বলছি, তুমি একটু আড়ালে এসো। আচ্ছা, সে না হয় পরে শুনবো, বুঝলি তন্ময়। এক্ষুনি আমাকে বেরোতে হবে, খবর এসেছে জঙ্গলে চোরাশিকারী দল ঢুকেছে, তাদের আটকাতে হবে। এমনিতে তোকে খুঁজতে গিয়ে কত দেরি হয়ে গেল, আমি চললাম রে। এই বলে তন্ময় কিছু বলার আগেই বেরিয়ে গেলেন বীরেনবাবু। সেই দিন বিকেলে ঘটল এক ঘটনা। তখন সূর্য প্রায় পশ্চিম আকাশে ঢলে পড়েছে। উঁচু গাছের তলাগুলোয় নিকষ অন্ধকার নেমে এসেছে। তন্ময় লক্ষ্য করল বিনয় কার যেন পিছু পিছু জঙ্গলের দিকে চলে যাচ্ছে। যেন অদৃশ্য কোনো দড়ি দিয়ে বেঁধে বিনয়কে কেউ টেনে নিয়ে যাচ্ছে। পিছন থেকে তন্ময় জোরে ডাক দিল, বিনয়, কোথায় যাচ্ছিস এই অন্ধকারে? এই বিনয়, আরে শুনতে পাচ্ছিস আমার কথা? না, বিনয় কোনো সাড়া দিল না। পরিস্থিতি খারাপ দেখে দৌড় লাগালো তন্ময়। দৌড়ে গিয়ে বিনয়কে টেনে মাটিতে ফেলে দিতেই বিনয়ের যেন হুঁশ ফিরল। সে তন্ময়কে জিজ্ঞেস করলো, আমরা এখানে কি করছি তন্ময়? আরে এই প্রশ্নটা তো আমার তোকে করা উচিত,
তুই এমন মন্ত্রমুগ্ধের মতো কার পিছু পিছু চলেছিলিস? পিছন থেকে কত ডাকলাম তোকে, কোনো সাড়াই দিলি না। আমি জানি না রে তন্ময়, আমার কিচ্ছু মনে পড়ছে না। তন্ময় দেখলো প্রায় 20 হাত ধরে ঝোপের মধ্যে একজোড়া জ্বলন্ত নীল চোখ দপ করে নেমে গেল। তাড়াতাড়ি বিনয়কে মাটি থেকে তুলে বলল, বিনয়, যত জোরে পারিস দৌড় লাগা আমার সাথে। এই বলে এক দৌড়ে তারা বাংলোতে ফিরে এলো। ভয় ও আতঙ্কে বিনয়ের সেই রাতে জ্বর চলে এলো। রাত্রিবেলা ছোট কাকা ফিরতে তাকে ঘটনাটা জানালো তন্ময়। ছোট কাকা জানালো, কালকেই তোরা এখান থেকে রওনা দিবি। আমি টিকিটের ব্যবস্থা করে ফেলেছি। ব্যাপার স্যাপার আমার একদম ভালো ঠেকছে না। তোমাকে কিছু কথা বলার ছিল ছোটকা, পাশের ঘরে চলো। বিনয় ঘুমো কি ঘরে। পাশের ঘরে গিয়ে ছোট কাকা বললেন, আমার কেন জানি না মনে হচ্ছে কোনো অশুভ দৃষ্টি সর্বদা আমাদের নজরে রেখেছে। তার শ্বাস প্রশ্বাস যেন বিষ বাষ্পের মতো আমাদের চারিপাশে ছড়িয়ে দিচ্ছে। তন্ময় বলল, আচ্ছা ছোটকা, তুমি ওই অজগরটাকে কবে মেরেছিলে একটু মনে করে বলো তো। বীরেনবাবু মনে করে বললেন, এই তো তোরা এখানে আসার ঠিক 4 দিন আগে। আচ্ছা এবারে বলো, নীলাক্ষী এই বাড়িতে কবে থেকে কাজে আসছে? বীরেনবাবু বললেন, যেদিন অজগরটাকে মারলাম তার পরের দিন থেকেই। কিন্তু কেন বলতো, এসব তুই জিজ্ঞেস করছিস কেন? কারণ আছে ছোটকা, কারণ আছে। তুমি নিশ্চয়ই জঙ্গলের বাইরে ওই আদিবাসী পাড়াতে গেছো। বীরেনবাবু বললেন, হ্যাঁ গেছি তো অনেকবার। আর নীলাক্ষী তো শুনেছি ওখানেই থাকে। তন্ময় বলল, তুমি জানো নীলাক্ষীর বাড়ি? বীরেনবাবু বললেন, না, ও কাজে আসার পর থেকে ও গ্রামে আমি আর যাইনি। আচ্ছা তুমি তো বললে অনেকবারই গেছো ওই গ্রামে, তা কোনোদিনও ওখানকার কোনো মহিলাকে তুমি নাকে মুখে কাপড় দিয়ে ঢেকে রাখতে দেখেছো? বীরেনবাবু ভেবে বললেন, না, তা তো দেখিনি। কিন্তু তুই এসব বলে কি বোঝাতে চাইছিস তন্ময়? আমি যা বোঝাতে চাইছি তুমি একটু পরেই বুঝতে পারবে। আমাকে সবটা বলতে দাও। সাঁওতাল পাড়াতে নীলাক্ষী নামের কেউ থাকেই না ছোটকা। আমি আজ সকালে ওখানেই গিয়েছিলাম। ওখানে কেউ নীলাক্ষী নামের কাউকে চেনে না। কি বলছিস কি তন্ময়? ওখানকার এক আদিবাসী সর্দার আমাকে সন্দেহের দৃষ্টিতে দেখলেন। তারপর আমার গা শুঁকে কি বললেন জানো? আমি নাকি কোনো সাপের খুব কাছাকাছি থাকি। হয়তো তোমার গা শুঁকলেও একই কথাই বলতেন। উনি আমার হাতে এই তাবিজটি বেঁধে দিয়ে বললেন, আমার নাকি সামনেই বিপদ আসতে চলেছে, এমন বিপদ যার কল্পনাও আমরা করতে পারি না। উনি বললেন এই তাবিজ যেন আমার হাত থেকে কখনো না খুলি। তুই সাপের কাছাকাছি থাকিস মানে? প্রশ্ন করলেন ছোট কাকা। তুমি এখনো বুঝতে পারছো না ছোটকা? তোমার কাজের লোক নীলাক্ষী হলো আসলে সাপ, ইচ্ছাধারী সাপ, যে তার স্বামীর খুনের ঠিক পরের দিনই বদলা নেওয়ার জন্য তোমার বাড়িতে কাজের লোক হয়ে ঢুকেছে তোমাকে মারার জন্যে। কিন্তু মাঝখানে আমরা এসে পড়লাম। ওই গ্রামে কোনো মহিলা মুখ ঢেকে থাকে না ছোটকা, কিন্তু নীলাক্ষীকে এখানে মুখ ঢেকে থাকতেই হতো একটা বাহানা দেখিয়ে, কারণ কার্বলিক অ্যাসিডের গন্ধ যাতে না ওর নাকে যায়, কারণ সাপ কার্বলিক অ্যাসিডের গন্ধ সহ্য করতে পারে না ছোটকা। ওকে আমি নিজে ওই অজগরের চামড়ার সামনে দাঁড়িয়ে থাকতে দেখেছি। শুধু তাই নয়, আমার ভয়ঙ্কর চোখও দেখেছি। আর ওই একই চোখ আমি আজ জঙ্গলে ছোপের আড়ালে দেখতে পেয়েছি। তখন আমার সন্দেহ আরও দৃঢ় হয়, ওই নীলাক্ষী আসলে এক অজগর সাপ ছোটকা। ওই আমাদের রাজীবকে গিলে খেয়েছে, আর আজ বিনয়কেও খাবার তালে ছিল। তুমি খেয়াল করে দেখো ছোটকা, আমরা জঙ্গলে চলার পথে বারবার সাপের উপস্থিতি আঁচ পেয়েছি। তার মানে ওই অজগর সর্বদা আমাদের নজরে রাখতো আর সুযোগের অপেক্ষায় থাকতো। কিন্তু ওর আসল টার্গেট আমরা নই ছোটকা, সেটা হলে তুমি। আমরা তো নিতান্তই ওর কাজে বাধা সৃষ্টি করছি, কিন্তু আসল ভয় তো তোমাকে নিয়ে। আমরা না এখানে এলে ওই অজগর হয়তো তোমাকে এতদিনে মেরেই ফেলতো। এতক্ষণ তন্ময় মুখে এই কথাগুলো শুনে সমস্ত ঘটনাগুলো মনের মধ্যে আবারও সাজালেন বীরেনবাবু।
অজগরকে মারা, নীলাক্ষীর এ বাড়িতে কাজে আসা, মুখ ও নাক কাপড় দিয়ে ঢেকে রাখা, ওর বাড়ির ভুল ঠিকানা বলা, রাজীবকে লেখা, সব মিলে যাচ্ছে। এবং তিনিও তন্ময়ের সঙ্গে সহমত হলেন যে ওই নীলাক্ষী আসলে অজগর, যে তাদের প্রাণের পিছনে পড়ে আছে। কিন্তু তন্ময়, কাল সকালে যদি নীলাক্ষী কাজ করতে আসে, ওকে কি তখনই মেরে ফেলবো? তন্ময়কে জিজ্ঞেস করলেন ছোট কাকু। কাল নয় ছোটকা, আজই। কারণ সে এখন আমাদের খুব কাছেই আছে। আমার হাতের এই তাবিজটা গরম হয়ে সেই সংকেত দিচ্ছে। তুমি দরজা বন্ধ করে এসেছিলে ছোটকা? সর্বনাশ, আমি তো দরজা বন্ধ করিনি রে। এই বলে দুজনে ঘর থেকে বেরিয়ে যে দৃশ্য দেখলো, তাতে যে কোনো মানুষের পক্ষে সজ্ঞানে মাটিতে দাঁড়িয়ে থাকাই মুশকিল। তারা একে অপরকে জড়িয়ে ধরে পাথরে মূর্তির মতো দাঁড়িয়ে দেখলো নীলাক্ষী দাঁড়িয়ে আছে তাদের মুখোমুখি, আর তার মুখ থেকে ঘুমন্ত বিনয়ের পা দুটি ঝুলে রয়েছে। তার মুখটা যেন এক বিশাল গহ্বর, হাঁটু থেকে বাকি দেহটা মুখের ভিতর, আর সেটাকে গেলার জন্য গলা থেকে বাকি দেহটাকে ঠিক সাপের মতন করেই ফোলানোর চেষ্টা করছে নীলাক্ষী। কি সেই ভয়ানক দৃশ্য! তারপর পিছনের খোলা দরজা দিয়ে বিদ্যুৎ বেগে বেরিয়ে গেল। তবে যে বেরোলো সে কোনো নীলাক্ষী নয়, সে প্রকাণ্ড এক অজগর। ধরে প্রাণ ফিরতেই রাইফেলটাকে নিয়ে তন্ময়কে সঙ্গে করে গাড়িতে করে অজগরটি পিছু ধা করলেন বীরেনবাবু। সামনের দিকে আন্দাজে বেশ কয়েকটা গুলি ছুড়লেন, আর তখনই একটি তীব্র আর্তনাদ শোনা গেল। আহত অজগরের আর্তনাদ যেন গোটা জঙ্গলের রাতের নির্জনতাকে ভেঙে চুরমার করে দিল। গাড়ির আলোয় দেখা গেল সামনে কিছু একটা পড়ে আছে। গাড়ি থেকে নেমে বীরেনবাবু দেখলেন বিনয়ের দেহটা পড়ে আছে, তবে দেহে কোনো প্রাণ নেই। এতক্ষণ অজগরের মুখের ভিতর থাকার ফলে দম বন্ধ হয়ে মারা গেছে বেচারা বিনয়। কান্নায় ভেঙে পড়ল তন্ময়। তার দুই বন্ধুকে সে হারিয়ে ফেলল এই মায়াবী জঙ্গলের এক মায়াবিনীর হাতে। গুলি লাগতেই শিকার ছেড়ে পালিয়েছে ওই সাপ, তবে তার শরীরের রক্ত আমাদের নিয়ে যাবে তার ডেরায়। ওই দেখ তন্ময়, রক্তের দাগ। আশেপাশে ছড়িয়ে ছিটে থাকা কিছু বনকর্মীকে ডেকে আনলেন বীরেনবাবু। তারা মশাল, লাঠি, বল্লম নিয়ে বেরিয়ে এলো। রক্তের দাগ লক্ষ্য করে এগোতে লাগলেন সবাই। সবার সামনে বীরেনবাবু চললেন রাইফেল হাতে। একজন বনকর্মী সাবধান করে বললেন, বাবু, বেশি রিস্ক নেবেন না। আহত অজগর অনেক বেশি আক্রমণাত্মক ও ভয়ঙ্কর হয়। রক্তের দাগ এসে শেষ হলো জঙ্গলের গভীরতম স্থানে একটি পরিত্যক্ত মন্দিরে। মন্দিরটি একটি শিব মন্দির। দেখে বোঝাই যায় বহু বছর কোনো মানুষের পা পড়েনি এখানে। সেই মন্দিরের দৃশ্য দেখে সবার চক্ষু চড়ক গাছ হলো। গোটা মন্দির চত্বরে শুধু বড় বড় সাপের খোলসে ভর্তি। কোথাও বা মরা প্রাণীর দেহাবশেষ, হাড়গোড় পড়ে রয়েছে, আর সেগুলো থেকে বিশ্রী গন্ধ বেরোচ্ছে। মশালের আগুনে সাপের খোলস আর ঝোপঝাড়ে আগুন লাগিয়ে দেওয়া হলো। তন্ময় বন্ধুর শোকে শোকাহত হয়ে গাড়িতে বসে বসে এসব দেখতে লাগলো। বীরেনবাবু রাইফেল তাক করে মন্দিরের চত্বরে খুঁজতে লাগলেন, কিন্তু সেই সাপের কোথাও দেখা পেলেন না। খুঁজতে খুঁজতে মন্দিরের পিছনের দিকে চলে গেলেন বীরেনবাবু, আর সঙ্গে সঙ্গে দুবার তার রাইফেলের গর্জন শোনা গেল। সবাই মন্দিরের পিছনে গিয়ে দেখলো মন্দিরের দেওয়ালের গায়ে বিশাল আকার এক গর্ত রয়েছে। ততক্ষণে বীরেনবাবু দৌড় লাগিয়েছেন সাপের পিছনে। প্রায় 10 মিনিট পরে জঙ্গল থেকে বেরিয়ে এলেন বীরেনবাবু। জানালেন সাপটাকে খতম করে দিয়েছেন। সকলে আনন্দে মেতে উঠল। তোর বন্ধুদের হত্যাকারীকে খতম করে এলাম তন্ময়। এখন সকালটা হলেই তোকে ট্রেনে তুলে দিয়ে আসবো। সকাল হতেই ব্যাগপত্র গুছিয়ে নিয়ে রেডি হয়ে গেল তন্ময়। বীরেনবাবু রেডি হয়ে গেছেন। এখন 4 ঘন্টা গাড়ি চালিয়ে স্টেশনে যেতে হবে। ট্রেন দুপুর 12টায়। গাড়ি ছাড়লো স্টেশনের উদ্দেশ্যে। আবারও সেই জঙ্গলের মাঝখান দিয়ে ছুটে চলল তাদের গাড়ি। তবে এই জঙ্গলের দৃশ্য আর ভালো লাগলো না তন্ময়ের চোখে। এই জঙ্গল তার 2 বন্ধুর প্রাণ কেড়ে নিয়েছে। এই জঙ্গলের অভিজ্ঞতা তার জীবনের অভিশাপের খাতায় লেখা থাকবে। হয়তো তার কথা কেউ বিশ্বাস করবে না। হয়তো বিনয় আর রাজীবের বাড়ির লোক তাকেই খুনি ভাববে। হয়তো তাকে জেলেও যেতে হতে পারে, কিন্তু তার কিছুই করার নেই, কিছু বলবারও নেই, কারণ কেউ বিশ্বাস করবে না এই কথা। বিশ্বাস করার মতো কথাও নয় এই সব, যতক্ষণ না কেউ সচক্ষে দেখে।
তন্ময় হঠাৎই খেয়াল পড়ল রাস্তার দুপাশে গাছের ডালগুলো থেকে বাঁদরগুলো বিশ্রীভাবে তাদের দিকে তাকিয়ে চেঁচাচ্ছে। গাছের পাখিগুলোর মধ্যেও কেমন একটা চঞ্চলতা দেখা দিয়েছে। এমন দৃশ্য একবার দুবার নয়, বারবার ঘটতে লাগলো রাস্তা বরাবর। ছোটকাকে এর কারণ জিজ্ঞেস করে তিনি বললেন, তুই ওদের দিকে তাকাস না, ওরা এমনি এসব করছে, তাকালেই বেশি করবে। প্রায় 2 ঘন্টা চলার পর তন্ময় জল তেষ্টা পেল। ছোটকা বলল, সামনেই একটা গ্রামীণ বাজার পড়বে, ওখান থেকেই জল কিনে নিস। বাজারে নেমে জল আর একটা ইংরেজি খবরের কাগজ কিনে পকেট থেকে টাকা বের করতে গিয়ে দেখল টাকার সঙ্গে সেই তাবিজটা বেরিয়ে এলো। তন্ময়ের মনে পড়ল সকালবেলা স্নান করতে গিয়ে তাবিজটা খুলে পড়ে গিয়েছিল, তারপর সেটাকে প্যান্টের পকেটে ঢুকিয়ে নিয়েছিল। তাড়াহুড়োয় আর পড়া হয়নি। কিন্তু এখন আর এই জিনিসের কোনো প্রয়োজন নেই। বিপদ যখন কেটে গেছে তো এটা রেখে আর লাভ কি, এই ভেবে সেটাকে ছুঁড়ে ফেলে দিতে যাবে এমন সময় সেই দোকানদার বাধা দিয়ে বললেন, বাবু, এসব বিশ্বাসের জিনিস, এমন অবমাননা করো না, ক্ষতি হতে পারে। পড়তে না চাও কাছে রেখে দাও, কিন্তু ফেলে দিও না। দোকানদারের কথা মতো তন্ময় আর তাবিজটাকে ফেলল না, সে একেবারে হাতেই পরে নিল। গাড়িতে ফিরে গেল তন্ময়। ছোট কাকা আবার গাড়ি স্টার্ট করলেন। খবরের কাগজটা খুলে চোখ বোলাতে লাগলো তন্ময়। ভিতরে পাতায় একটি ছবি সহ একটা খবরের হেডলাইন দেখে মূর্ছা যাবার উপক্রম হলো তন্ময়ের, কিন্তু সাহসী তন্ময় নিজেকে সামলে নিল। খবরে ছাপানো ছবিটি তার ছোট কাকার, আর তাতে লেখা রয়েছে, গতকাল রাতে গভীর জঙ্গলের মধ্যে খুন হয়েছেন ফরেস্ট অফিসার বীরেন চৌধুরী। তার মাথা সহ গোটা দেহটাকে কেউ যেন প্রবল শক্তি দিয়ে পেঁচিয়ে দিয়েছে। অনেকের মতে এটা কোনো অপদেবতার কাজ, কোনো মানুষের পক্ষে এমন কাজ করা সম্ভব নয়। তবে পুলিশের অনুমান এটা চোরা শিকারীদেরই কাজ। শুধুমাত্র তন্ময়ই জানে কে করেছে এই কাজ। এখন কি করবে তন্ময়? সে কি চলন্ত গাড়ি থেকে ঝাঁপ দেবে? কিন্তু তাতেও কি তাকে ছেড়ে কথা বলবে তারই পাশে ছোট কাকা রূপে বসে থাকা সেই অজগর? তন্ময়ের খেয়াল পড়ল তার তাবিজটা গরম হয়ে উঠেছে। আয়নায় চোখ গেল তন্ময়ের। সে দেখল তাবিজের প্রতিক্রিয়ায় ছোট কাকা রূপে অজগরের চোখ দুটো নীল হয়ে জ্বলে উঠেছে। সে যে এতক্ষণ বেঁচে আছে সেটাই তাবিজের জোরে, এ বিষয়ে আর কোনো সন্দেহ রইল না তার। রাস্তার এক পাশে জঙ্গল, অন্য পাশে গভীর খাত। খাতে পড়ে মরবে, তবু অজগরের হাতে সে প্রাণ দেবে না। সঠিক সময় অপেক্ষা করতে লাগলো তন্ময়। ওই তো সামনের বাঁকটা ঘুরলেই তার দিকে জঙ্গল পড়বে, অপর দিকে খাত। ওই সুযোগটাকে কাজে লাগাতে হবে। বুকে প্রবল সাহস সঞ্চয় করলো তন্ময়। একটি সাপের কাছে সে এত সহজে হার মানবে না। মরতে হলে লড়ে মরবে। কোমরে গোঁঝা ছোট কাকার দেওয়া সেই ছোড়াটায় হাত দিল তন্ময়। গাড়ির সামনের বাঁকে আসতেই চকিতে কোমর থেকে ছোড়াটা বের করে বসিয়ে দিল অজগরের বুকে। পরপর 5 বার ছোড়ার আঘাতে এপর ওপর করে দিল অজগরের বুক। গাড়ির স্টিয়ারিংয়ের সামনে এখন পড়ে রইল এক বিশাল অজগরের মৃতদেহ। সাপটা এতটাই বড় যে সমগ্র গাড়ির ভিতরটাই যেন ভরে গেল ওই সাপের দিয়ে। চালকহীন গাড়ি এখন ঢালু খাতের দিকে গড়াতে লাগলো। সময় নষ্ট না করে গাড়ির দরজা খুলে জঙ্গলে ঝাঁপিয়ে পড়ল তন্ময়। মৃত অজগরটিকে নিয়ে গাড়িটি গড়িয়ে পড়ল গভীর খাতে। তাবিজটিকে হাতে নিয়ে একবার চুমু খেয়ে সে আদিবাসী সর্দারকে মনে মনে প্রণাম জানালো তন্ময়।